হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা জানতে চলেছি সোলো লেভেলিং ড্রাগন ডাকের চ্যাপ্টার 29 সম্পর্কে। তো চলেন শুরু করা যাক। এপিসোডের প্রথমে আমরা সুহ, আম্মুত এবং বাকি সবাইকে দেখতে পাই, যেখানে সুহ আম্মুতকে ডিরেক্টলি শ্যাডো ডানজনে ঢোকানো যায় কিনা সেটা টেস্ট করছিল, কিন্তু চেঞ্জগুলোর জন্য আম্মুত শ্যাডো ডানজনে ঢুকতে পারছিল না। এটা থেকে সুহ বলে, যেমনটা আমি ভেবেছিলাম, তুমি শ্যাডো ডানজনে ঢুকতে গেলেও চেঞ্জগুলো তোমাকে আটকে রাখবে। আম্মুত বলে, হ্যাঁ, যে মুহূর্তে আমি এই জায়গা ছেড়ে যেতে চাই বা এমন চিন্তা ভাবনা করি, তখনই চেঞ্জগুলো আবার অ্যাপেয়ার হয়ে আমাকে আটকে ফেলে। যা শুনে সুহ বলে, কি খারাপ একটা ম্যাজিক। যাই হোক, আমি জানতাম এটা কাজ করবে না, কিন্তু তারপরও আমি একটু কনফার্ম হয়ে নিলাম আর কি। এরপর সুহ আম্মুতকে তার প্ল্যান সম্পর্কে বলতে থাকে। সুহ এখানে বলে, আমরা দুইটি কাজ করব। ফার্স্ট, আমি এবং ইসিল গিয়ে ড্যানজেন মাস্টারকে হারিয়ে ড্যানজেনটি কোলাপ করাবো, এবং এটি হয়ে গেলে চেঞ্জগুলো তাদের কার্যকারিতা হারিয়ে ফেলবে। তখন তুমি মুক্ত হয়ে বেরুর সঙ্গে এসে আমাদের সাথে যোগ দিবে এবং আমরা সবাই মিলে তখন শ্যাডো ডানজনে ঢুকে এখান থেকে অনেক দূরে চলে যাব। আম্মু তখন বলে, যদি আমরা এটাতে ব্যর্থ হই তাহলে কি আমাদের পুনরায় শুরু করতে হবে? সুহ তখন বলে, যদি আমরা ব্যর্থ হই তাহলে আমার কাছে একটা ব্যাকআপ প্ল্যানও আছে। তখন আম্মুদ বলে, বাদ দাও এসব, যাই হোক না কেন সেটা আমার এখান থেকে বন্দি থাকার থেকে তো ভালোই হবে। এরপর আমরা দেখতে পাই সুহ এবং ইসিল তাদের প্ল্যান অনুযায়ী মনস্টারদের সঙ্গে ফাইট করছিল। এখানে তারা অলরেডি মনস্টারদের হারিয়ে বস মনস্টারের সঙ্গে ফাইট করছিল, কিন্তু বস মনস্টারটি অনেক বেশি পাওয়ারফুল ছিল, আর এই জন্য সুহ মনস্টারটির সঙ্গে ফাইট করতে স্ট্রাগল করছিল। আসলে এই ডানজেন মাস্টার টোমস্ট, ওয়ার্ডেন, শিকা, স্যান্ড বা বালি ব্যবহার করে অ্যাটাক করছিল, আর এই জন্য সুহ তার ধারে কাছেও যেতে পারছিল না। সুহ তখন খেয়াল করে এই মনস্টারটির নাম ছিল রেড নেমের, আর সে হয়তো একটা এ র্যাঙ্কের মনস্টার হতে পারে। সুহ তখন ভাবে, এইভাবে ফাইট চলতে লাগলে সে খুব তাড়াতাড়ি তার মানা শেষ হয়ে যাবে। তখনই ইসিল এখানে আসে এবং তার হাতে থাকা ওই পেনটি দিয়ে মনস্টারটির দিকে ছুঁড়ে মারে, কিন্তু মনস্টারটি খুব সহজে এটা তার হাত দিয়ে অন্যদিকে পাঠিয়ে দেয়। তখনই সুহ ইসিলকে তার সঙ্গে বন্ড স্কিল ইউজ করতে বলে, যা শুনে ইসিল অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ কি ফাইনালি সে সুহর সঙ্গে তার বন্ড স্কিল ইউজ করার একটি সুযোগ পেয়েছে। সুহর সঙ্গে বন্ড স্কিল ইউজ করতে করতে ইসিল আমাদের তার বন্ড স্কিল রিজেনারেট সম্পর্কে বলতে থাকে, যেখানে সে ডানজনে মনস্টারদেরকে মারার পর তাদের আত্মাকে অ্যাবজর্ব করে এবং এটার ফলে তার বন্ড স্কিলের চার্জ রেট বৃদ্ধি পায়। আর এই বন্ড স্কিল ইউজ করার মাধ্যমে ইসিল তার এতদিন হান্ট করার ফলাফল সুহকে দেখানোর সুযোগ পেয়েছে। এরপর আমরা দেখতে পাই ইসিল এর বন্ড স্কিলের ফলে একটি এনার্জি বল তৈরি হয়, যেটা ছিল একটি রেড কালারের এনার্জি বল, যেটা আমার মনে হয় আগের বারের থেকে ডিফারেন্ট। মানে আগের বার যখন ইসিল আর সুহ বন্ড স্কিল ইউজ করছিল তখনটার থেকে এটা টোটালি ডিফারেন্ট। সেই এনার্জি বলটা সুহর পাওয়ারের সঙ্গে মার্জ হয়ে যায়, কিন্তু এটার ফলে ইসিল পাওয়ারলেস হয়ে মাটিতে পড়ে যায়। সেন্সলেস হতে হতে ইসিল বলে, আমি ইয়ং মোনাককে আমার পাওয়ারলেস দিকটি দেখিয়েছি সব সময়, আমার মনে হয় এবার আমার বন্ড স্কিল তাকে সাহায্য করবে। এরপর আমরা ইসিল এবং সুহর বন্ড স্কিলের চার্জ অ্যামাউন্ট দেখতে পাই, যেটা ছিল 67%, মানে এটা তাদের বন্ড স্কিলের ফুল পাওয়ারও ছিল না। সুহ এখানে তার সম্পূর্ণ পাওয়ারটা এই স্কিলে ইউজ করে এবং ডানজন মাস্টারের উপর অনেক পাওয়ারফুল একটা অ্যাটাক করে দেয়। আর তখনই সিন শিফট হয় এবং আমরা আম্মুত আর বেরুকে দেখতে পাই। তারা এখানে একটি ভূমিকম্পের মতো কিছু একটা অনুভব করে এবং বুঝতে পারে ডানজন এখন কোলাপ করছে, মানে সুহ ডানজন বস মনস্টারকে হারিয়ে দিয়েছে। আর এটার ফলে আম্মুতেকে আটকে রাখা চেঞ্জ গুলো খুলে পড়ে যায় এবং বেরু তখন আম্মুতকে বলে, ওই অ্যালিগেটর, আমাকে ফলো করো, এখন আমরা ইয়ং মোনাকের কাছে যাব। আম্মুত তখন এক পা সামনে এগিয়ে বলে, যদি চেঞ্জ গুলো আবারও না আসে তাহলে অবশেষে আমি তার নাকের থেকে মুক্তি পাবো। এরপর আমরা আম্মুতের কিছুটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে আম্মুত বলছিল, আমি এখনো পর্যন্ত জানি না কেন তার নাক এবং স্পেলকাস্টার আমাকে এখানে আটকে রেখেছিল। আমার মতো একজন সাধারণ মনস্টারের উপরে এত এক্সপেরিমেন্ট কেন করেছে তারা? আমার যা মনে আছে তা হলো প্রতিদিন ডিস্ট্রয় হয়ে আবারও রিজেনারেট হওয়া। তার নাক আমাকে ডিস্ট্রয় করতো এবং তারপর স্পেলকাস্টার আবারও আমাকে রিজেনারেট করতো। এক্সপেরিমেন্ট চলতে চলতে তাদের কল্পনা অনুযায়ী আমি আরো বেশি পাওয়ারফুল হতে শুরু করলাম, কিন্তু আমি আর এই ব্যথা সহ্য করতে পারছিলাম না। এই জন্য আস্তে আস্তে আমি এটাকে এনজয় করা শুরু করে দিই। এই সময়
সময় আমার একটি মাত্র ইচ্ছা ছিল, যার জন্য আমি বেঁচে থাকতে চেয়েছিলাম। সেই মহান প্রকৃতির মহিমাকে আরেকবার অনুভব করার ইচ্ছা, যা আমি ছোটবেলায় দেখেছিলাম। যদি আমি এটা করতে পারি তাহলে। আর তখনই রিয়েলিটিতে চেঞ্জগুলো আবারও আম্মুকে ক্যাপচার করার চেষ্টা করে, যা দেখে আম্মু তো অনেক রেগে এবং কষ্টে তারানাক এবং স্পেলকাস্টারকে উদ্দেশ্য করে বলে, এর থেকে তো ভালো ছিল যদি তোমরা আমাকে মেরে ফেলতে। কিন্তু তখনই সুহো সেখানে চলে আসে এবং চেনটাকে একটি কিক মেরে অনেক দূরে পাঠিয়ে দেয়। কিন্তু চেনগুলো অনেক শক্তিশালী ম্যাজিক স্পেল দ্বারা তৈরি করা হয়েছিল, যার কারণে সুহো কিন্তু অনেকটা ড্যামেজ পায়। এখানে সুহো তখন এটা নিয়ে টেনশন করতে থাকে যে চেঞ্জগুলো যদি আম্মুকে যেতে না দেয় এবং চেঞ্জগুলোর সঙ্গে ফাইট করা চালু রাখলে, তখন আম্মু সুহোকে জিজ্ঞাসা করে, সুহো তুমি আসলে আমার থেকে কি চাও? আমার জন্য নিচে এমন রক্তাক্ত হচ্ছ কেন তুমি? সুহো তখন বুঝতে পারে সে আর বেশি সময় ধরে ফাইট কন্টিনিউ করতে পারবে না, বাট স্টিল সে ফাইট করছিল, যা দেখে আম্মুদ বলে, আমি এখন বুঝতে পেরেছি কেন সব মোনাক্সরাই শ্যাডো মোনাকের কাছে হেরেছিল। মানে এখানে আর কি হার না মানার বিষয়টা উল্লেখ করা হয়েছে। যাই হোক, এরপর সে সুহোকে বলে, আমাদের এখন কি করতে হবে? গেটে ঢুকতে হবে, তাই না? চলো আমরা একসঙ্গে ফাইট করি। আর এটা বলে আম্মু তো রেডি হয়ে যায় ফাইটের জন্য। আর তখনই সিন শিফট হয়, আমাদের ইসিলকে দেখানো হয়, যেখানে ইসিলের মাত্র সেন্স ফিরে এসেছে। আর সে তার সামনে বেরুকে দেখেই বলে, ইয়ংমোনাক আমাকে আগেই শ্যাডো ডানজনে পাঠিয়ে দিয়েছিল, কারণ আমি পাওয়ারলেস হয়ে গিয়েছিলাম। ইয়ংমোনাক এখন কেমন আছেন এবং আম্মুদের কি অবস্থা? তখন বেরু ইসুলকে চুপ করিয়ে দিয়ে বলে, সুহো এবং আম্মুদ এখন রেস্ট করছে, যা শুনে ইসিল অনেক বেশি খুশি হয়ে যায় যে ফাইনালি তাদের মিশনটা কমপ্লিট করতে পেরেছে তারা। এরপর আমাদের সুহো এবং আম্মুদকে দেখানো হয়, যারা এখন ঘুমিয়েছিল। সিন শিফট হয় এবং আমরা তখন হান্টার অ্যাসোসিয়েশনের অফিসের দৃশ্য দেখতে পাই, যেখানে একজন ব্যক্তি জিনহু এর প্রোফাইল বের করে দিয়েছিল আর বলছিল, হান্টার জিনহু নিখোঁজ হওয়ার পর থেকে আবারও এই ওয়ার্ল্ডে হান্টার্স এবং গেট অ্যাপিয়ার হওয়া শুরু করেছে। তার মানে এই ব্যক্তিটি জিনহু সম্পর্কে সবকিছুই জানে। হান্টার জিনহুকে থ্যাঙ্কস, যার জন্য আগের ওয়ার্ল্ডের স্মৃতি এখনো আমার কাছে আছে এবং নতুন করে গেট অ্যাপিয়ার হওয়ার পর আমি এই জন্য অনেক দ্রুত হান্টার অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছি। আর স্টারডাস্ট এমন একটি জিনিস যা আগের ওয়ার্ল্ডে ছিল না। এটার কোনো সাইড ইফেক্ট ছাড়াই লো র্যাঙ্ক মনস্টারদেরকে হান্টারদেরকে মানা বাড়িয়ে দিতে সক্ষম। আর এটা নিয়ে এতদিনে আমরা যা জানতে পেরেছি সেটা হলো গ্রিন রিপার গিল্ডের ভাইস সিইও এটি পুরো ওয়ার্ল্ডে ডিস্ট্রিবিউট করছে। আর এখন গ্রিন রিপার গিল্ডের সিইও হান্টার লেম তেইগু অন্য দেশে আছেন। আর এটার অর্থ হলো লি মিন সুং এইগুলো একা করছে, কিন্তু একা এগুলো করা তো সম্ভব নয়। আমার সন্দেহ এর পেছনে আরো কেউ আছে। আর তখনই তার মোবাইলে কেউ একজন কল করে এবং কল রিসিভ করে সে বলে, আপনি আমাকে কল করেছেন? এটা তো অনেক রেয়ার একটি বিষয়। কলের অপর পাশ থেকে ব্যক্তিটি বলে, অ্যাসোসিয়েশন লিডার, আমি খুব দুঃখিত হঠাৎ আপনাকে কল করার জন্য। আমি আপনাকে কল করেছি কারণ না আমার হান্টার অ্যাসোসিয়েশনের হেল্প লাগবে। অ্যাসোসিয়েশন লিডার তখন বলে, আপনার কি হেল্প লাগবে আমাদের বলেন। ব্যক্তিটি আবারও বলে, আমার ভাগ্নে, সে একজন হান্টার হিসেবে অ্যাওয়াকেন্ড হয়েছে আর আমার মনে হয় সে একটি ডানজন গেটে আটকা পড়েছে। আমাকে সাহায্য করুন মিস্টার জিনচুল। আর এটার মাধ্যমে আমরা বুঝতে পারি হান্টার অ্যাসোসিয়েশনের লিডার মিস্টার জিনচুল সুহোর মামা জিনহো আর সুহোর বাবা জিনহু আসলে পূর্ব পরিচিত। জিনচুল তখন বলে, মিস্টার জিনহো, তোমার ভাগ্নে মানে তুমি কার কথা বলছো সুহো? আর এই সময় জিনচুল সুহোর কথা শুনে অনেক টেনশনে পড়ে যায়। আর তোমাদের কি মনে হচ্ছে জিনচুল কি এখানে সুহোকে হেল্প করবে? আমার তো মনে হচ্ছে হয়তো বা হেল্প করবে। সে হয়তো এখন সুহোকেও হেল্প করবে। আর সে হয়তো এতদিন সুহোর বিষয়টা জানতো না যে সুহো অ্যাওয়াকেন্ড হয়েছে এবং সুহো লেভেল আপ করতে পারে। সে যদি জানতে পারে সুহো লেভেল আপ করতে পারে তাহলে সে কি করতে পারে সেটা আমরা পরবর্তী এপিসোডগুলোতেই দেখতে পারবো। তো আশা করি আপনাদের কাছে এপিসোডটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।